বন্ধুরা, আজ যদি আমি আপনাদেরকে বলি এমন একটা গোপন পরিবারের কথা যেটা কিনা পুরো ইউরোপের মালিক এবং এমন একটি পরিবার যার নিয়ন্ত্রণে রয়েছে ইউরোপের সমস্ত বড় ব্যাংক, শিল্পপতি, রাজনীতিবিদ, আমলা, কূটনীতিক এবং সামরিক কর্মকর্তারা। 2023 সালে নেটওয়ার্ক এতটাই বড় ছিল এই পরিবারের, এমনকি $700 বিলিয়ন মালিকানা রয়েছে এই পরিবারের হাতে, যেটা কিনা এলন মাস্ক, জেফ বেজোস, ওয়ারেন বাফেট, মুকেশ আম্বানি এমনকি গৌতম আদানির সম্মিলিত সম্পদের চেয়েও বেশি। শুধু তাই নয়, আরও কিছু তথ্য তুলে ধরব যেগুলো শুনলে চমকে যেতে পারেন। হোয়াইট হাউস থেকে শুরু করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, জাতিসংঘ, সর্বত্র উপর এই পরিবারের একটা বিশাল প্রভাব রয়েছে। এত অর্থ, এত ক্ষমতাবান, এত প্রভাব থাকা সত্ত্বেও আমি বা আপনি বা আমরা সকলেই এখনো পর্যন্ত জানি না তাদের নাম। তবে হ্যাঁ, যদি ফোর্বসের শীর্ষ ধনকুবেরদের তালিকা দেখেন তাহলে সেখানে আপনি এই পরিবারের একজন সদস্যের নামও দেখতে পাবেন না। এর কারণ এই পরিবারটি চায় তাদের সম্পর্কে টিভি বলুন, ম্যাগাজিন বলুন, পাবলিক কনফারেন্স এবং কোনো কিছুতেই যেন তাদের সম্পর্কে কোনো কিছু তুলে ধরা বা লেখা না হয়। সেই সময় তিনি সুইডিশ নৌবাহিনীর লত হিসেবে আমেরিকায় অবস্থান করতেন এবং খুব কাছ থেকে একটা জিনিস লক্ষ্য করেছিলেন যে সেই সময় আমেরিকা সমস্ত ব্যাংকগুলিকে কন্ট্রোল করত। সেই সময় সুইডেনে ব্যাংকে নানান রকম প্রবলেম দেখা দিত এবং তিনি মনে করেছিলেন যে এই সমস্ত ব্যাংকের প্রবলেম আমেরিকার কারণেই হয়েছে, যে কারণে তার নিজের দেশের ব্যাংকগুলো একটা বড় সুযোগ ক্রমাগত হাতছাড়া করে আসছে। সেই সময় সুইডেনের ব্যাংক থেকে একটি ব্যাংক থেকে অপর জায়গায় টাকা পাঠানোটা খুবই কঠিন ছিল। এগুলো ছিল খুব কম এবং সর্বোপরি একটা সমস্যা। সুইডিশ ব্যাংকগুলি সেই সময় কোনো ব্যক্তি বা কোনো কোম্পানিকে ঋণ দিত না, যার ফলে সেই সময় সুইডেনের শিল্পের গতি খুব মন্থর ছিল। মাল্টিন্যাশনাল কোনো সিস্টেম চালু ছিল না, যার ফলে আর্থিক উন্নতি করার জন্য একের পর এক সুযোগ ও সুবিধা সুইডেন ক্রমাগত হাতছাড়া করে আসছিল এবং সমস্তটাই নিয়ন্ত্রণ করতে থাকতো সেই সময় আমেরিকায়। শর্টকাটে বলতে গেলে এইটুকু বলা যেতে পারে যে সেই সময় সুইডিশ ব্যাংকগুলো খুব সীমিত আকারে ঋণ দিচ্ছিল এবং জনগণকে শুধুমাত্র আমানতের সুবিধা দিচ্ছিল। এইভাবে তারা মুনাফা অর্জনের একটা বিশাল সুযোগও হারাচ্ছিল। যদি উদাহরণস্বরূপ বলি তাহলে এমনটা দাঁড়ায়, ধরুন একজন ব্যক্তি ব্যাংকে সেভিংসে টাকা জমা করলো, 1000 টাকার উপরই যদি জমা করে তাহলে ব্যাংক সেই সময়, সুইডিশ ব্যাংক সেই সময় 1000 টাকার উপর 5% সুদ দিত। কিন্তু যদি আপনি ব্যাংক থেকে ওই 1000 টাকায় ঋণ নিয়ে থাকেন তাহলে ব্যাংক তার উপর 10% সুদ আপনাকে দিতে হবে ব্যাংকে। অর্থাৎ আপনি টাকা জমা রাখলে ব্যাংক আপনাকে দিচ্ছে 5% সুদ, আপনি যদি ব্যাংকের থেকে টাকা ধার নেন তার উপর ব্যাংক 10% সুদ আপনাকে দিতে হবে। অর্থাৎ এই যে 5% সুদ সঞ্চয় করছে, এইটাকে বলা হয় ব্যাংকিং ডেফিনেশন। সুইডিশ ব্যাংকগুলোর অবস্থাও ঠিক তাই ছিল। তারা সীমিত আকারের অর্থ ঋণ হিসেবে দিচ্ছিল এবং শুধুমাত্র জনগণকে টাকা আমানতের একটা সুবিধা দিচ্ছিল, যার ফলে সেই সময় মুনাফা অর্জনের যে বিশাল সুযোগ ও সুবিধা সেটা তারা ক্রমাগত হারাচ্ছিল এবং অর্থনীতির দিক থেকে ক্রমাগত পিছিয়ে পড়ছিল।